অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া আগের পার্টে আমরা দেখেছিলাম। তো এরপরে দেখো আমরা অ্যাসিড এবং যে ক্ষারের বিক্রিয়াগুলো তার পরেকারগুলো দেখবো। তো যারা আগের ভিডিওটা দেখোনি, ডিসক্রিপশনে ভিডিওটা আছে লিঙ্ক, তো সেই প্লে লিস্ট আছে একটা, সেখানে সব ভিডিও পেয়ে যাবে। দেখো এবার বলছি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া। দেখো এটা আমরা আগের দিনে বলেছিলাম। আজকে মেনলি যেটা জানবো যে কার্বনেটের সঙ্গে যখন অ্যাসিড ক্ষারের বিক্রিয়া হয় ধাতব কার্বনেটের সঙ্গে, তখন সেটাতে কি হয়। তাহলে দেখো, যখন কোনো অ্যাসিডের সঙ্গে কোনো কার্বনেটের বিক্রিয়া হবে, সেই বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হবে সেটা আজকে আমাদের টপিক। তাহলে মনে রাখবে, যখন কোনো ধাতব কার্বনেট এবং অ্যাসিডের বিক্রিয়া হয় তাহলে তখন তিনটে জিনিস উৎপন্ন হয়। একটা লবণ উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয়। তাহলে কার্বনেট বা ধাতব কার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ, কার্বন ডাই অক্সাইড এবং জল এগুলো উৎপন্ন হয়। ঠিক আছে, এবার আমি অনেকগুলো উদাহরণ দিব, তার আগে তোমরা লিখে নাও, এটা লিখে নাও, তারপরে আমরা দেখছি। এবার তোমাদের বলেছিলাম আমি যে যখন এগুলো বিক্রিয়াগুলো আমরা দেখব, হ্যাঁ, তো সেক্ষেত্রে এগুলো বইয়ে তোমাদের রাসায়নিক ধর্ম হিসেবে লিখা আছে। তো সেগুলো আমি একসঙ্গে বলছি যাতে তোমাদের সুবিধা হয়, তার জন্য। মানে বইয়ে সব আলাদা আলাদাভাবে দেওয়া আছে, অনেকটা ঝামেলা মনে হবে তার জন্য। তাহলে লেখো, অ্যাসিড ও কার্বনেটের বিক্রিয়ায় লবণ, CO2 ও H2O উৎপন্ন হয়। ঠিক আছে, এটা। এবার বিক্রিয়াগুলো একটা একটা করে আমি দেখাচ্ছি, সবগুলো ভালোভাবে দেখবা। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে আমরা একটা অ্যাসিড লিখছি, তাহলে এখানে অ্যাসিড থাকবে এবং অ্যাসিডের সঙ্গে কার্বনেট। তাহলে অ্যাসিড ধরো আমি লিখলাম HNO3, এটা। তাহলে নাইট্রিক অ্যাসিড, এটার সঙ্গে ধরো একটা কার্বনেট আমি লিখলাম NaNO3। ঠিক আছে, তাহলে এটার বিক্রিয়াতে কি উৎপন্ন হবে, দেখো এটাতে বিক্রিয়াতে মনে রাখবা যে এটার সঙ্গে হাইড্রোজেনের এটা নাইট্রেটটা যুক্ত হবে, দিয়ে হবে NaNO3 প্লাস CO2 প্লাস H2O। ঠিক আছে, বিক্রিয়াগুলো সব ভালোভাবে তোমরা লিখবা। এটা 1 নম্বর বিক্রিয়া আমি দেখালাম। তারপর 2 নম্বর, আবার ধরো আমি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে একটা কার্বনেট, ধরো MgCO3, এটা কার্বনেট, এটার সঙ্গে আমি ধরো, আচ্ছা এখানে হবে Na2CO3, হ্যাঁ, Na2CO3। এবার সেটার সঙ্গে দিয়ে এখানে হবে Na2CO3, দিয়ে এর সঙ্গে এটা, হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে NaNO3, ঠিক আছে। তাহলে MgCO3 প্লাস প্লাস HNO3, তাহলে এটার বিক্রিয়াতে কি হবে, দেখো MgNO3 2, হ্যাঁ, MgNO3 2 প্লাস প্লাস CO2 প্লাস H2O। ঠিক আছে, এবার এখানে এমজির সঙ্গে দেখো এমজি যেটা আছে সেটার সঙ্গে এটা যুক্ত হলো, যে MgNO3 2। এবার এখানে 2 কেন হলো, দেখো কারণ এই ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত হয়, 2। এই ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 হয়, আর নাইট্রেটের 1। তো এটাকে 2 আর এটা 1, তার জন্য সমান করার জন্য এখানে 2 এলো। ঠিক আছে, এটা মনে রাখবো। তাহলে এইভাবে দেখো, এটা 2 নম্বর। তারপরে আরও আছে, হ্যাঁ 3 নম্বর, আমরা একটা ধরো অন্য কার্বনেট KNO3, K2CO3, এটার সঙ্গে একটা অ্যাসিড ধরো HCl বা H2SO4, তাহলে এটা কি হবে বিক্রিয়াতে, দেখো K এর সঙ্গে SO4, তাহলে কি আসবে K2SO4 প্লাস কার্বন ডাই অক্সাইড। সবসময় দেখো কি থাকছে, কার্বন ডাই অক্সাইড আর জল, হ্যাঁ, এখানে MgNO3 কার্বন ডাই অক্সাইড আর জল। এবার এগুলো দেখো প্রত্যেকটা তোমাদের ব্যালেন্স করতে হবে, আমি ব্যালেন্সগুলো এখানে করা নাই, তো ব্যালেন্সগুলো তোমাদের সব করতে হবে, তোমরা খাতায় করবা। ঠিক আছে, তারপর 4 নম্বর, ব্যালেন্স মানে যারা জানো না, মানে এখানে অণু পরমাণুর সংখ্যাগুলো সমান করতে হবে, সেটা আমি একটু পর দেখাচ্ছি। হ্যাঁ, তারপরে 4 নম্বর ধরো আমি লিখলাম এটা, যে ধরো আছে Na2CO3 প্লাস H2SO4, তাহলে এটাতে বিক্রিয়াতে কি হবে, Na2SO4, দেখো N এর সঙ্গে এটা প্লাস CO2 প্লাস H2O। যতগুলো বিক্রিয়াগুলো লিখছি তোমরা সব লিখিও, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে এই দেখো আমরা 4 ধরনের এটা বিক্রিয়া দেখালাম, আরও আছে, সেগুলো প্রত্যেকটা দেখো। এক কথায় মনে রাখবে যে লবণ, যখন আমরা ধাতব কার্বনেট এবং কোনো অ্যাসিডের বিক্রিয়া হবে তখন কি উৎপন্ন হবে, সেটার মধ্যে লবণ, কার্বন ডাই অক্সাইডের জল। তারপরে আরও দেখো, ধরো আমি এটা লিখলাম যে BeCO3, বেরিয়াম কার্বনেট, এটার সঙ্গে ধরো HCl, এটা, তাহলে বিক্রিয়াতে কি হবে BeCl2, বেরিয়াম ক্লোরাইড প্লাস CO2 প্লাস H2O। ঠিক আছে, এটা কিভাবে হলো, দেখো এই B এর সঙ্গে এই Clটা যুক্ত হবে, দিয়ে হয়ে যাবে BeCl2। ঠিক আছে, তারপরে আরও একটা বিক্রিয়া দেখো, আমি ধরো লিখলাম যে Na2CO3 প্লাস HCl, এটা, তাহলে এটার বিক্রিয়াতে কি হবে, N এর সঙ্গে Cl, NaCl প্লাস
CO2 প্লাস H2O। ঠিক আছে, তাহলে এইভাবে সব দেখো বিক্রিয়াগুলো হবে। এবার আমি যেটা বলছিলাম এখানে একটা এগুলো ব্যালেন্স নাই, মানে এগুলোকে ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স মানে দেখো এখানে Na কটা আছে, দুটো আছে, কিন্তু এখানে Na একটা আছে, তো এখানে কত লাগবে, 2 লাগবে। হ্যাঁ, এইভাবে ক্লাস 8-এ ছিল, তাহলে এখানে 2 দিয়ে দিলাম। এবার কার্বন একটা আছে, এখানেও একটা আছে, আর অক্সিজেন 3 আছে, এখানে 3, তাহলে এখানে 2 আর 1 কত আছে, 3। এবার হাইড্রোজেন কত আছে, হাইড্রোজেন 1, কিন্তু এখানে কত আছে, 2, তাহলে এখানে আবার কত লাগবে, 2, তাহলে 2 হয়ে গেল। এবার Cl দুটো আছে, দেখো Cl দুটো, এবার সব মিলে গেল, তাহলে এটাকে ব্যালেন্স বলা হয়। তাহলে যতগুলো বিক্রিয়া আমি লিখছি সবগুলো তোমরা ব্যালেন্সগুলো করবা, এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া যেগুলো দিলাম। এবার একটা বিক্রিয়া করলে বাকি বিক্রিয়াগুলো তোমরা ধীরে ধীরে প্র্যাকটিসের মতো হয়ে যাবে, তো তোমরা সেগুলো দেখো এবং তোমরা আমাদের ভিডিওটি লাইক করে দাও, এখনই ভিডিওটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এবার বলছি দেখো যে যখন আমরা কার্বনেটের বিক্রিয়া হয় তারপরে তোমাদের আর একটা বিক্রিয়া সম্পর্কে বইয়ের মধ্যে আছে, সেটা একবারে বিক্রিয়াগুলো আমি মানে সব শেষ করে দিচ্ছি, তারপরে অন্য টপিক আবার ধরবো। হ্যাঁ, মানে এখানে আরো অনেক কিছু আছে, যেমন অ্যাসিডের সম্পর্কে। এবার দেখো আমি বলছি যে যতগুলো বিক্রিয়া আছে সব আমি পরপর লিখে দিচ্ছি যাতে তোমাদের মুখস্থ করতে বা মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, তারপরে দেখো আমরা যেটা জানবো ধাতুর সঙ্গে বিক্রিয়া। এবার এই ধাতুর যে বিক্রিয়া সেগুলো মানে যেগুলো ধাতু নিচে থাকে, মানে তড়িতের রাসায়নিক শ্রেণীর, সেটার উপরে অনেক বড় বড় বিক্রিয়া আছে, তো সেগুলো আমি বলছি, তোমরা শর্টকাটে বলবো, খুব সোজা লাগবে দেখো। ঠিক আছে, আর বইয়ে বুঝতে পারবে না, তো তার জন্য ভালোভাবে ভিডিওগুলো দেখো। তাহলে ধাতব পদার্থের সঙ্গে যখন বিক্রিয়া হয় দেখো, তাহলে মনে রাখবা যে দুই ধরনের হতে পারে। একটা জানো তোমরা যে সকল পদার্থ সক্রিয় হয়, মানে যেগুলো সক্রিয় হয় সেই ধাতুগুলো যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, ক্লাস 8-এ ছিল, তাহলে সেগুলো সক্রিয় ধাতুগুলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে, জানো। তাহলে যে সক্রিয় যেগুলো ধাতু থাকবে তাহলে সেগুলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে, কিন্তু যে সকল কম সক্রিয় ধাতুগুলো আছে তারা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না। এবার কারা সক্রিয় না সক্রিয় সেটাকে বলা হয় দেখো ধাতুর সক্রিয়তা শ্রেণী। তাহলে ধাতুর সক্রিয়তা শ্রেণী এটা কাকে বলে এগুলো আমাদের জানতে হবে, তারপরে এই শ্রেণীটা কি হয় সেগুলো সবগুলো জানতে হবে। তাহলে ধাতুর সক্রিয়তা শ্রেণী কাকে বলে, দেখো প্রকৃতিতে যে ধাতুগুলো আছে তাদেরকে একটা তাদের সক্রিয়তার অনুসারে সাজাবো, মানে যতগুলো ধাতু আছে সবকে ধরো সাজিয়ে দিলাম তাদের সক্রিয়তার অনুসারে। তাহলে ধাতুগুলোকে সাজালে যে পরিমাণে যে পাওয়া যাবে, মানে যে শ্রেণীটা পাওয়া যাবে সেই শ্রেণীটাকে বলা হবে ধাতুর সক্রিয়তা শ্রেণী। এবার এখান থেকে আমরা কি জানতে পারবো, ধাতুর সক্রিয়তা শ্রেণীর যেগুলো ওপরে আছে অর্থাৎ সক্রিয় ধাতু, তারা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া মানে অ্যাসিডের সঙ্গে যখন বিক্রিয়া হবে সেই অ্যাসিডের বিক্রিয়াতে কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবে, বোঝা গেল। তাহলে যে সকল সক্রিয় ধাতুগুলো আছে তারা হাইড্রোজেন উৎপন্ন করতে পারবে, এবং কম সক্রিয় ধাতু যেগুলো হাইড্রোজেন নিচে আসে সেগুলো কম সক্রিয় ধাতু হাইড্রোজেনের গ্যাস উৎপন্ন করতে পারবে না, এটা সিম্পল। সক্রিয়গুলো পারবে আর কম সক্রিয়গুলো পারবে না। এবার সেগুলো আমরা বলছি, তার আগে কাকে বলে লিখো, ধাতুর সক্রিয়তা শ্রেণী কাকে বলে লিখো। লিখো বিভিন্ন বিভিন্ন ধাতব পদার্থকে তাদের সক্রিয়তার অনুসারে সাজালে যে শ্রেণী পাওয়া যায় তাকে ধাতুর সক্রিয়তা শ্রেণী বলে। বোঝা গেল যে বিভিন্ন ধাতব পদার্থকে তাদের সক্রিয়তা মানে কম সক্রিয় বা বেশি সক্রিয়তা এটার অনুসারে যখন সাজাবো তাহলে যে শ্রেণীটা হবে সেটাই হবে ধাতুর সক্রিয়তা শ্রেণী। এবার ধাতুর সক্রিয়তা শ্রেণী যেটা আছে সেই শ্রেণীটা তোমরা লিখো, খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে মুখস্থ করে নাও এখনই। দেখো পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো কি দেখো, এই পটাশিয়ামটা সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে ক্যালসিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে আছে অ্যালুমিনিয়াম, তারপরে আছে Fe মানে লোহা আয়রন, তারপরে আছে Pb মানে লেড, তারপরে আছে Sn মানে টিন, তারপরে মাঝে আছে হাইড্রোজেনের পরে আছে মার্কারি, তারপরে আছে কপার, তারপরে আছে সিলভার, তারপরে আছে গোল্ড, এগুলো বইয়ে দেখবা আছে। এবার দেখো এটা তোমরা ভালোভাবে আমি যেভাবে মনে রেখেছি সেম টু সেম মনে রাখো, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, লেড,
স্ট্যানাস, হাইড্রোজেন, মার্কারি, কপার, সিলভার, গোল্ড। তাহলে এই যে সবগুলো ধাতু আছে দেখো, তাহলে যেগুলো হাইড্রোজেনের ওপরে আছে মানে এই যে ধাতুগুলো সেগুলোকে বলা হবে বেশি সক্রিয় ধাতু বা সক্রিয় ধাতু, আর এগুলো হবে কম সক্রিয় ধাতু। তাহলে যেগুলো হাইড্রোজেনের ওপরে আছে, হাইড্রোজেনটা একটা অধাতু, তাহলে হাইড্রোজেনটাকে কেন রাখা হলো অধাতু? কারণ হাইড্রোজেনের সাপেক্ষে এগুলোকে তুলনা করা হয়। এই যে সক্রিয়টা সেটা দেখো হাইড্রোজেনের সাপেক্ষে তুলনা করা হয়। হাইড্রোজেনের সাপেক্ষে কেন? কারণ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়াতে এগুলো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে, আর যারা নিচে থাকে তারা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না। সিম্পল। তাহলে দেখো পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, লেড, স্ট্যানাস, তাহলে এই যে ধাতুগুলো আছে সেগুলো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবে, মনে রাখবা এগুলো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবে। এবং মার্কারি, কপার, সিলভার, গোল্ড এগুলো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবে না অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায়। এগুলো ভালোভাবে মনে রাখো। এবার আমরা মেন দেখো যে বিক্রিয়াগুলো চলে যাচ্ছি। তাহলে এই যে বিক্রিয়াগুলো সেগুলো ভালোভাবে আমি বলছি, প্রত্যেকটা বিক্রিয়া ভালোভাবে দেখো। তাহলে প্রথমে আমরা দেখব যে হাইড্রোজেনের ওপরে ধাতু, হ্যাঁ হাইড্রোজেনের ওপরে, এইচ এর ওপরে যে ধাতুগুলো আছে, যেমন আমি প্রথমে বললাম ধরো পটাশিয়াম, সোডিয়াম এগুলো, তাহলে সোডিয়াম 1 নাম্বার। তাহলে সোডিয়ামের সঙ্গে ধরো আমি একটা অ্যাসিড HNO3, এটার একটা বিক্রিয়া হয়ে গেল, তাহলে কি হবে এন এর সঙ্গে এটার সঙ্গে এটা, তাহলে হবে NaNO3 প্লাস হাইড্রোজেন গ্যাস। দেখো এখানে হাইড্রোজেন আসে, কেন আছে হাইড্রোজেন? কারণ বললাম এটা কি দেখো সক্রিয় ধাতু, মানে এটা হাইড্রোজেনের উপরে আছে। দেখো এই তীর চিহ্নটা দেওয়া হলো, তার মানে এটা একটা গ্যাস, হাইড্রোজেন গ্যাস। তাহলে এই হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হলো যখন সক্রিয় ধাতু থাকবে, তখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়াতে সেটা হবে, মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আর যেগুলো কম সক্রিয় ধাতু সেক্ষেত্রে উৎপন্ন হবে না। যেমন আমি ধরো আরো দেখাচ্ছি। 2 নাম্বার ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের সঙ্গে ধরো আমি HNO3, মানে এটা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দেখালাম, তাহলে কি হবে এখানে Mg, তারপরে NO3, তারপরে 2 আসবে প্লাস H2 হাইড্রোজেন। দেখো এই Mg এর সঙ্গে এটা যুক্ত হয়ে গেল, হ্যাঁ। এবার NO3টা যখন এলো তখন এটার যোজ্যতা 2 হয়, এটার 1, তার জন্য এখানে 2 এলো, ঠিক আছে, এটা 2টা তার জন্য এলো, এটা মনে রাখবা। তারপরে দেখো 3 নাম্বার, আবার আমি একটা ধাতু ধরছি ধরো পটাশিয়াম আর একটা অ্যাসিড HCl, তাহলে এটার সঙ্গে বিক্রিয়াতে কি হবে KCl প্লাস কি হাইড্রোজেন গ্যাস, KCl প্লাস হাইড্রোজেন গ্যাস। দেখো এগুলো সব সক্রিয় ধাতু, তার জন্য এগুলো বললাম হাইড্রোজেনের উপরে থাকায় ব্যালেন্স হয়। এবার এগুলো সব ব্যালেন্স করতে হবে, আবার বলছি, যেমন এটা পটাশিয়াম একটা আছে, এখানে একটা আছে, ক্লোরিন দেখো একটা, হাইড্রোজেন এখানে 1, এখানে 2, তাহলে এখানে কত দিতে হবে 2। এবার এটা 2 দেওয়ার কারণে এখানে কত চলে আসবে 2, কারণ ক্লোরিনটা 2, এবার হাইড্রোজেনটা 2 হয়ে গেল, ক্লোরিনটা 2 হয়ে গেল, পটাশিয়ামটা 2 আছে, এখানেও 2। এইভাবে সবগুলো ব্যালেন্স করবা, যতগুলো বিক্রিয়া দিলাম তোমাদের কাজ এটা। এবার তারপরে দেখো আরো দেখাচ্ছি। যখন ধরো আমি লিথিয়াম তার সাথে HCl, লিথিয়াম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে বিক্রিয়াতে কি হবে LiCl, লিথিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। এবার দেখো এই যে বিক্রিয়া প্রত্যেকটা দিলাম, এগুলো তোমাদের কিভাবে পরীক্ষায় আসবে, দেখো এইভাবে কোশ্চেন থাকবে যে লিথিয়াম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দেখাও, সিম্পল, লিথিয়াম এবং হাইড্রোক্লোরিক এর বিক্রিয়া দেখাও, তখন কি হবে দেখো অ্যান্সার কি হবে, লিথিয়াম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় লিথিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এটা হবে অ্যান্সার। ওটা বাংলাতে লিখতে হবে, তারপরে এই সমীকরণটা লিখতে হবে, বোঝা গেল? প্রথমে বাংলাটা লিখতে হবে, তারপরে সেই সমীকরণটা লিখতে হবে, ঠিক আছে। তারপরে ধরো এটা পটাশিয়াম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া কি হয় দেখাও, এটা পরীক্ষায় পড়লো, তাহলে অ্যান্সার হবে পটাশিয়াম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় পটাশিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এইভাবে। কিন্তু এত সিম্পল এত সোজাগুলো পরীক্ষায় আসবে না, দেখবা এরপরে যেগুলো আসবে কঠিন সেগুলো একটু পরীক্ষায় আসে। দেখো তারপরে 5 নাম্বার ধরো আরো দেখাচ্ছি আমি যে একটা ধাতু ধরছি ধরো, হ্যাঁ, যে সোডিয়াম আছে, তাহলে সেটার সঙ্গে একটা অ্যাসিড H2SO4, তাহলে এটা কি হবে বিক্রিয়াতে Na2SO4, দেখো Na2SO4 প্লাস হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন শব্দে থাকবে, হ্যাঁ। তারপরে দেখো আমি ম্যাগনেসিয়াম বা অন্য ধরছি একটা ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়ামের সঙ্গে H2SO4, ক্যালসিয়াম আর সালফেরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি হবে CaSO4 প্লাস হাইড্রোজেন। আমি কিভাবে পারছি দেখো, সিম্পল, এই ক্যালসিয়ামের সঙ্গে এটা যুক্ত হয়ে যাবে, দিয়ে চলে আসবে CaSO4। তাহলে বললাম যে সকল ধাতু হাইড্রোজেনের উপরে থাকে সেগুলোর ক্ষেত্রে কি সবসময় হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হবে। দেখো এই যে ধাতুগুলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো সবসময় ধাতুগুলো উপরে ছিল, তার জন্য এক্ষেত্রে কি হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। আর যেগুলোর ক্ষেত্রে
উপরে থাকবে না, যে সকল ধাতুর ক্ষেত্রে সেগুলোতে উৎপন্ন হবে না। এবার ওইগুলোই আমরা দেখবো, দেখো যে হাইড্রোজেনের নিচে যেগুলো থাকবে, হাইড্রোজেনের নিচে। তো এবার এগুলো ভালোভাবে দেখবা তোমাদের, কারণ এই যেগুলো আছে একটু সবাইকে কঠিন মনে হয়, হ্যাঁ, এবং এগুলো যে আছে তোমাদের তো বইয়ের মধ্যে অনেকগুলো ভাগ দেওয়া আছে তার জন্য। তাহলে দেখো যখন হাইড্রোজেনের নিচে থাকবে তখন বিক্রিয়াগুলো কি হবে একটা একটা করে দেখো। তাহলে প্রথমে দেখো আমি এটা দেখাচ্ছি, ধরো জিঙ্ক আছে। এবার দেখো জিঙ্কটাকে, এটা সাধারণত হাইড্রোজেনের উপরে ধরা হয়, কিন্তু এটা আমি লিখিনি তার জন্য দেখবা ওটা নিচেও থাকে, হ্যাঁ, এবং হাইড্রোজেনটা এটা ব্যতিক্রম দেখা যায় এই জিঙ্কের ক্ষেত্রে। তার জন্য দেখো জিঙ্কের সঙ্গে ধরো আমি H2SO4 এর আচ্ছা H2SO4 এর হয় না এটা, হ্যাঁ, ধরো আমি HNO3 বিক্রিয়াতে দেখালাম, তাহলে এটা সম্পূর্ণ আলাদা বিক্রিয়া হয়ে যায়। মানে এমনি নর্মাল যেটা হয় সেটা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়, ঠিক আছে। তাহলে এবার দেখো কি হবে, এই জিঙ্কের সাথে যখন নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া হবে তখন এটাতে অনেকগুলো ব্যাখ্যা থাকতে পারে। প্রথমে দেখো এটা ধরো বাষ্প রূপে আছে, মানে এই যে এটা HNO3 এটা বাষ্প রূপে আছে, তখন বিক্রিয়াতে কি হবে দেখো, Zn তারপরে আসবে ZnNO3 ZnNO3 2 Zn, আচ্ছা বাষ্প রূপে হয় না এটা, হ্যাঁ, ZnO হয় প্লাস ZnO প্লাস, আচ্ছা Zn এর সঙ্গে এটা ZnO প্লাস N2 প্লাস H2O। তাহলে এই যে বিক্রিয়াটা হয়, দেখো এখানে হাইড্রোজেন গ্যাস আছে নাই, হ্যাঁ বললাম তো, যেগুলো হাইড্রোজেনের নিচে থাকবে সেগুলোতে হাইড্রোজেন গ্যাস আসবে না, তার জন্য এখানে হাইড্রোজেন গ্যাসটা নাই, ঠিক আছে। তারপরে আরও দেখো জিঙ্কের যখন আবার এটার সঙ্গেই মানে HNO3 এর সঙ্গেই বিক্রিয়া দেখবো, এবার ধরো এটা বাষ্পরূপে নাই, এবার ধরো এটা আছে বাষ্পরূপে থাকবে না, ধরো এটা উষ্ণরূপে, উষ্ণতে আছে, হ্যাঁ, উষ্ণ ও গাঢ়, উষ্ণ এবং গাঢ় আছে, মানে এখানে ঘনত্বটা বেশি। তাহলে এবার সেই বিক্রিয়াতে কি হবে, ZnNO3 2 প্লাস ZnNO3 2 প্লাস NO2 প্লাস H2O, তাহলে এটা হবে বিক্রিয়া। দেখো তাহলে এই যে বিক্রিয়াটা বললাম যখন উষ্ণ এবং গাঢ় হবে তখন বিক্রিয়াটা হবে, ঠিক আছে। বিক্রিয়াগুলো সব আলাদা আলাদা, এগুলো তার জন্য কঠিন মনে হয়, এগুলো সব মনে রাখতে হবে তোমাদের। তারপরে 3 নাম্বার, ধরো আমি দেখালাম Zn প্লাস HNO3, এবার এটা উষ্ণ গাঢ় ছিল, এবার কি হয়ে যাবে দেখো মধ্যম গাঢ়, হ্যাঁ, উষ্ণ এবং মধ্যম গাঢ়, অথবা শীতল, হ্যাঁ, শীতলের ক্ষেত্রে ওটাই আসে, শীতল ও মধ্যম গাঢ়, শীতল মধ্যম গাঢ়। তাহলে এইগুলো দেখো, এবার যখন শীতল এবং মধ্যম গাঢ় থাকবে তখন কি হবে দেখো, এক্ষেত্রে বিক্রিয়াটা আসবে ZnNO3, ভালোভাবে লিখবা এগুলো, প্লাস NO প্লাস H2O। এই দেখো এই যে বিক্রিয়াটা হলো যখন থাকবে। আর একটা হবে দেখো Zn প্লাস HNO3, এই যে এটা যখন আমরা অ্যাসিডটাকে চেঞ্জ করে দেব, এবার এটা ধরো শীতল থাকবে, শীতল ও লঘু, হ্যাঁ, শীতল ও লঘু মানে ঘনত্বটা কম থাকবে, অনেকটা ঘনত্বটা কম দিয়ে দেবো, তখন কি হবে দেখো ZnNO3 2 প্লাস N2O প্লাস H2O। এগুলো সব আলাদা আলাদা, দেখো এখানে আছে N2 NO2 NO N2O। এই বিক্রিয়াগুলো বললাম, এগুলো ভালোভাবে দেখো, এগুলোতে একটাতেও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়নি, কারণ এগুলো কি বললাম, এটা হাইড্রোজেনের থেকে নিচে অবস্থান করে, অথবা জিঙ্কের ক্ষেত্রে এটা ব্যতিক্রম দেখা যায়, তার জন্য হয়। আশা করছি বিক্রিয়াগুলো লিখে নিয়েছো। আরও আছে, দেখো তারপরে আমি একটা অন্য ধাতুর ক্ষেত্রে দেখাচ্ছি, ধরো কপারের ক্ষেত্রে। তাহলে কপারের সাথে ধরো আমরা H2SO4 এর বিক্রিয়া দেখালাম, সব লিখবা বিক্রিয়াগুলো। তাহলে এটা কি হবে, কপারটা কি ছিল, কপারটা মনে রাখো করো, যেটা হাইড্রোজেনের নিচে অবস্থান করছিল, নিচে ছিল, তার জন্য দেখো কি হবে, কপার সালফেট CuSO4 প্লাস SO2 প্লাস H2O। এখানে হাইড্রোজেন গ্যাস থাকবে না, হ্যাঁ, জল আছে, হাইড্রোজেন গ্যাস নাই, SO2 এটা। তাহলে মনে রাখবা এটা হয়। তাহলে কেন এমনটা হলো, কারণ এটা হাইড্রোজেনের নিচে আছে, হ্যাঁ, এক্ষেত্রে মনে রাখবো। তারপর ধরো আমি এটা দেখালাম Cu তার সাথে HCl, এবার এটাতে আবার অক্সিজেনের প্রয়োজন হয়, নাহলে বিক্রিয়াটা হবে না, তাহলে তার জন্য বিক্রিয়াতে হবে CuCl2 প্লাস H2O প্লাস জল, হ্যাঁ। তাহলে এই দেখো এই বিক্রিয়াটাও লিখো, এটাও ইম্পর্টেন্ট। তারপরে আর কি হতে পারে, ধরো কপারের সঙ্গে আমরা অন্য একটা অ্যাসিড দিয়ে দিচ্ছি, অন্য অ্যাসিড কি হতে পারে, আচ্ছা HNO3টা একটু পরে দিচ্ছি, হ্যাঁ। তাছাড়া আর যদি অন্য কোনো বিক্রিয়াগুলো থাকে তো আমি দেখাচ্ছি। ধরো জিঙ্কের ক্ষেত্রে আরও দেখিয়ে দিই দু একটা। জিঙ্ক মানে কপারেরগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে কপারের যে 4টা বিক্রিয়া করাবো সেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার সেগুলোর মধ্যে আবার ব্যালেন্সও করতে হয়, তো সেই ব্যালেন্সগুলো খুব কঠিন হয়। আমি দেখছি জানো কত মিনিটের ভিডিও হয়ে গেল, এটা প্রায় 18 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো দেখছি আজকে যদি করা যায় আজকে করিয়ে দেবো, হ্যাঁ। দেখো তারপরে কি হবে, জিঙ্কের সঙ্গে ধরো আমি দেখালাম
Cl, তাহলে এটা প্লাস অক্সিজেন, এখানে অক্সিজেনের প্রয়োজন হবে, যে বিক্রিয়াতে কি হবে ZnCl2 ZnCl2 প্লাস H2O। এই বিক্রিয়াটা লিখো। এগুলো ইম্পর্টেন্ট যে বিক্রিয়াগুলো আছে সেগুলো অনলি দিচ্ছি আমি, ভালোভাবে তোমরা লিখো। তারপরে আর কি হতে পারে দেখো, যে জিঙ্কের সঙ্গে ধরো H2SO4, জিঙ্কের সঙ্গে H2SO4। এবার এটা দেখো, এটা আলাদা হতে পারে, এখানে ঘনত্বটা যখন অনেক কম থাকবে তখন কি হবে ZnSO4 প্লাস SO2 প্লাস H2O। ঠিক আছে, তাহলে এই যে বিক্রিয়াগুলো এগুলো মনে রাখো। এবার লাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট যে বিক্রিয়া বললাম সেগুলো আমি দেখাচ্ছি, আমি একটু তাড়াতাড়ি করছি হ্যাঁ, কারণ ভিডিও অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। তারপরে দেখো এবার লাস্ট যেটা বললাম কপারের যে বিক্রিয়া সেগুলো সবচেয়ে দরকার। তাহলে প্রথমে দেখো, যেমন ওই জিঙ্কের ক্ষেত্রে হচ্ছিল সেম, কপার প্লাস HNO3, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে কি দেখো, এটা কি বললাম, বাষ্প রূপে থাকবে হ্যাঁ, মানে যখন জিঙ্কটা বাষ্প থাকবে তখন বিক্রিয়াতে কি হবে CuO প্লাস N2 প্লাস H2O। ঠিক আছে এটা। তারপরে 2 নাম্বার দেখো, কপার যখন HNO3টা কেমন রূপে থাকবে, উষ্ণ ও গাঢ় হ্যাঁ, উষ্ণ ও গাঢ়। যখন উষ্ণ এবং গাঢ় থাকবে তখন বিক্রিয়াতে কি হয়েছিল, Cu তারপর NO32 প্লাস H2O প্লাস প্লাস NO2 বা N2O। তারপরে NO2। তারপরে 3 নাম্বার দেখো, Cu প্লাস HNO3, এটা কেমন থাকবে এবার দেখো, এখানে থাকবে শীতল ও মধ্যম গাঢ়, শীতল ও মধ্যম গাঢ়, শীতল মধ্যম গাঢ়। তাহলে এবার এই বিক্রিয়াতে কি হবে দেখো, এখানে হবে CuNO32 প্লাস NO প্লাস H2O। ঠিক আছে এই বিক্রিয়া এটা। এবং লাস্ট একটা দেখো বিক্রিয়া যেটা আছে 4 নাম্বার, যে Cu প্লাস HNO3, এটা কেমন থাকবে, এই HNO3 থাকবে শীতল ও লঘু, শীতল ও লঘু, শীতল এবং লঘু বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াতে কি হবে দেখো, CuNO3 প্লাস প্লাস N2O প্লাস H2O। সবচেয়ে পরীক্ষায় এই বিক্রিয়াগুলোই আসে এই বিক্রিয়া। এবার এইগুলো ব্যালেন্সগুলো খুব কঠিন মনে হয় সবাইকে, তো আমি তার জন্য করে দিচ্ছি ব্যালেন্সগুলো। এবার তোমাদের দেখো বইয়ে যে ব্যালেন্সগুলো আছে খুবই কঠিন, তো কেউ এগুলো পারে না, বেশিরভাগ কেউই পারে না। তার জন্য এই ব্যালেন্সটা একটা মনে রাখার একটা ট্রিক আছে। দেখো তোমরা মনে রাখবা যে যখন বাষ্প থাকবে তখন এখানে 2 আসবে, এটা মনে রাখতে হবে, নাহলে পারবে না, সিম্পল। এবার উষ্ণ এবং গাঢ় যদি হয় সেখানে মনে রাখবা এখানে সেটাতে 4 আসবে। যখন শীতল এবং মধ্যম গাঢ় হবে তখন এখানে 8 আসবে, এবং যখন শীতল এবং লঘু আসবে তখন এখানে 10 আসবে। এগুলো না জানলে বিক্রিয়াটা করা সম্ভব নয় ব্যালেন্স। তার জন্য দেখো এবার এখানে দেখো, কপার কটা আছে, একটা আছে। এবার হাইড্রোজেন দুটো আছে, এখানে দুটো আছে, নাইট্রোজেন দুটো আছে, অক্সিজেন 3 আছে। তাহলে এবার অক্সিজেন 3 আছে, আচ্ছা এখানে কত আছে, 3 দুগুণে 6 আছে, তাহলে এটাকেও 6 করতে হবে। তাহলে এখানে একটা আছে, এখানে 5 দিয়ে দিলাম, তাহলে 5 আর 1 6 হয়ে গেল। এবারে কপারটা 5 হয়ে গেল, তাহলে এখানেও কত চলে আসবে 5, তাহলে 5 হয়ে গেল। এবার কপার 5, অক্সিজেন কত হয়ে গেল 6, এবার সব ঠিক আছে। ঠিক আছে, তারপর দেখো এই কপার এটা 4, তাহলে এটা 4 করা আছে, 4 হাইড্রোজেন আছে, তাহলে এখানে কত লাগবে 2, তাহলে 4 হয়ে গেল। তারপরে আছে নাইট্রোজেন 4, তাহলে এখানে আছে দেখো 1, তাহলে এখানে 2 দিয়ে দিলাম, এখানে 2, 4 হয়ে গেল। তারপরে আছে অক্সিজেন 3 4 12, তাহলে 12, তাহলে 12টা কিভাবে হবে দেখো, এখানে আছে 6 দুগুণে 12, 12 আর এখানে কত আছে 12 আর 2 কত, সরি এখানে 3 দুগুণে 6, 6 আর 2 8, 8 আর 4 12। ঠিক আছে, মিলে গেল। তারপরে এটা দেখো এখানে 8 আছে, তাহলে এখানে কত করতে হবে, এটাতে দেখো 4 দিতে হবে, তাহলে হাইড্রোজেন 4 দুগুণে কত হয়ে গেল 8। ব্যালেন্সগুলো ভালোভাবে লিখে নাও, তাহলে এখানে 8, 4 দুগুণে 8। এবার দেখো নাইট্রোজেন কত আছে 8, তাহলে এখানে কত দিলাম আমরা 2 দিয়ে দিলাম নাইট্রোজেন, তাহলে এখানে কত আছে 2, তাহলে এখানে 6, তাহলে 3 দুগুণে 6, 6 আর 2 কত হয়ে গেল 8। ঠিক আছে, এবার অক্সিজেন দেখো 3 8 24 আছে, আচ্ছা এখানে কপারের আগে 3 দিয়েছি, এখানেও 3 লাগবে, এবার 24 দেখো, তাহলে এখানে 3 দুগুণে 6, 3 6 18, 18 দিয়ে 20, 20 আর 4 24 হয়ে গেল। তারপরে কপারের সঙ্গে 10HNO3, এটা কি হবে দেখো, কপার যেটা আছে তার সাথে এটা, তাহলে বিক্রিয়াতে আসবে 10, তাহলে এখানে দেখো হাইড্রোজেন 10 আছে, তাহলে এখানে 5, তাহলে 5 2 গুণে কত হয়ে গেল 10। তারপরে নাইট্রোজেন কত আছে 10, তাহলে এখানে কত দিব আমরা, এখানে দিব না, এখানে দিচ্ছি 4, দেখো তাহলে 4 দুগুণে 8, 8 আর 2 10। তারপরে অক্সিজেন 3 10 কত 30, তাহলে এবার কপারের আগে 4 দিয়ে দিলাম, এখানে আছে তাই, এবার দেখো এটা 30 হয়ে যাবে, তাহলে কত 6, 3 দুগুণে 6, 4 6 24, 24 আর 1 25, 25 আর 5 30। দেখো এই ব্যালেন্সগুলো সবচেয়ে কঠিন ছিল, আমি ভালোভাবে করিয়ে দিলাম, তোমরা এইভাবে মনে রাখবা যে বাষ্পতে 2, উষ্ণ গাঢ়তে 4 হয়, শীতল যখন মধ্যম গাঢ় থাকবে তখন 8 হবে, এবং শীতল লঘু যখন হবে তখন 10 থাকবে।
একটা প্রশ্নের উত্তর কমেন্ট করো যে সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি, ওই যে ধাতু সক্রিয়তা শ্রেণীতে সবচেয়ে উপরে কোনটা ছিল সেটা, তাহলে ধাতু সক্রিয় ধাতু কোনটি এটা লিখো। এবং তোমরা আমাদের ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। যে ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেখানে সব ভিডিও তোমাদের দেওয়া আছে, সেটা সেভ করে নাও এবং কমেন্টের মধ্যে বলো সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি।